স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, রাত্রেবেলা আমরা যখন আকাশের দিকে তাকাই, রাত হয়ে গেছে, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর অনেক সময় যাই না, হাঁটতে যাই, যখন আকাশের দিকে তাকাই তখন কি মনে হয়? মনে হয় না অনেক অজানা কিছু কি আছে রাতের আকাশে? রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা অনেক কিছু ভাবতে থাকি, কি আছে, কি হবে, অনেক কি, এর মধ্যে কি দেখা যাচ্ছে, এগুলো আমরা ভাবি না? ভাবো কোনোদিন? তাকিয়েছো কোনোদিন রাতের আকাশে? রাতের আকাশে কিছু কোনো সময় তারা দেখা যায়, কোনো সময় দেখা যায় না, কোনো সময় মেঘ থাকে, তাই তো? বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখায়। সে কি আছে, কেন বিভিন্ন রকম দেখায়, কি আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটাই কিন্তু তোমাদের বিজ্ঞান বইতে আছে, চ্যাপ্টার 17 নক্ষত্র ও সৌরজগৎ। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 17 খুলে ফেলো বই থেকে, চ্যাপ্টার 17 নক্ষত্র ও সৌরজগৎ। চ্যাপ্টারটা বের করে নাও, সৌরজগৎ বা স্টার্স অ্যান্ড সোলার সিস্টেম। স্টার্স অ্যান্ড সোলার সিস্টেম। স্টার্স, আমরা রাতের আকাশে কি দেখি? স্টার্স অ্যান্ড সেলেস্টিয়াল অবজেক্টস দেখি। সেলেস্টিয়াল অবজেক্টস কি? ছবিটাতে দেখা যাচ্ছে সেলেস্টিয়াল অবজেক্টস লেখা আছে, স্টার্স লেখা আছে। কি এগুলো? আবার কিছু ছবি দেখা যাচ্ছে, আমরা তো এরকম দেখি না, কোনো সময় লাল, নীল, সবুজ, এগুলো কি দেখি? সবকিছু দেখি না। আমরা শুধু কি দেখি? ছোট 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 লাইট। এইখানে হয়তো টর্চের লাইট, ওদিকে টর্চের লাইট, এদিকে টর্চের লাইট, এরকম দেখি। এই যে পুরো আকাশটার মধ্যে যা আমরা দেখি, বিভিন্ন ছোট ছোট লাইট যে মতো, টর্চের লাইটের মতো যেগুলো দেখি, সেগুলোকে বলা হয় মহাজাগতিক বস্তু বা সেলেস্টিয়াল অবজেক্ট। এটাকে বলা হয় মহাজাগতিক বস্তু। যা মহাজগতে যেটা আছে, মহাজাগতিক বস্তু বা সেলেস্টিয়াল অবজেক্টস। মহাজগতে যে বস্তুগুলো আছে তাকে বলা হচ্ছে মহাজাগতিক বস্তু। মহাজাগতিক বস্তু মানে ইউনিভার্সাল, মানে ইউনিভার্সে যেটা আছে, একদম বাইরে, আমাদের পৃথিবীর বাইরে যদি যাই, ইউনিভার্সে তো প্রচুর জিনিস দেখা যাবে। ওখানে ধরো আমরা ওগুলো আমরা পুরোটা দেখি না, কিছু কিছু দেখি। সেই আকাশে আমরা যদি তাকাই, কিছু কিছু দেখি, সেগুলোকেই বলা হচ্ছে সেলেস্টিয়াল অবজেক্টস বা মহাজাগতিক বস্তু। জানো, এটা তোমাদের বইয়ে, বিজ্ঞান বইয়ে একটা চ্যাপ্টার আছে, কিন্তু এটার উপর প্রচুর পড়াশোনা করা যায়, প্রচুর কিছু জানা যায়, অনেক রিসার্চ হচ্ছে এই সাবজেক্টের উপরই। এবং যে বইতে এই সেলেস্টিয়াল অবজেক্টস বা মহাজাগতিক বস্তু সম্পর্কে লেখা হয়, সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি, যেখানে আমরা সব জানি মহাজাগতিক বস্তুর মধ্যে কি আছে, বাইরে কি আছে, কোনটা স্টার, কোনটা কি, মহাবিশ্বে কি কি আছে, সেগুলো সম্পর্কে যারা আলোচনা করেন, যে বইতে লেখা থাকে তাদেরকে বলা হয়, যে বইতে লেখা থাকে সেই বইয়ের নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি। সাবজেক্টটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি। এটা একটা পুরো আলাদা সাবজেক্ট। মাঝে মধ্যে ইচ্ছে করে না জানতে যে রাতের আকাশে কি আছে, কেন ওই যে লাইটটা রাত্রেবেলা যখন হাঁটো, আকাশের দিকে তাকাও, হঠাৎ দেখা যায় একটা লাইট চলে যাচ্ছে? মনে হয় না? সব লাইট তো আর সেলেস্টিয়াল অবজেক্ট হয় না। অনেক সময় হয় কি, রাত্রেবেলা যখন বেরো, দেখা যায় আকাশের মধ্যে প্লেন চলে যাচ্ছে। তো প্লেনে কি হয়? প্লেনের লাইটগুলো নিত্যের 3-4টে লাইট একসাথে চলে যায়, পাখির মতো। প্লেনের ইয়েটা শুধু রাত্রেবেলা তো কিছু দেখা যায় না, শুধু মনে হয় যেন পাখির মতো লাইটগুলো চলে যাচ্ছে। তো প্লেন হতে পারে, কিন্তু সবগুলো কিন্তু প্লেন নয়। যে ছোট্ট একটা লাইট, অনেক সময় দেখা যায় টর্চের লাইট মিটমিট করছে, অনেক সময় দেখা যায় মিটমিট করছে না। আমরা অনেক সময় আকাশের দিকে তাকালে ভাবি, দেখি তো কোন লাইটটা মিটমিট করছে, কোন লাইটটা মিটমিট করছে না, সেটা আমরা ভাবতে থাকি। আবার দিনের বেলা দেখো, দিনের বেলা সকালবেলা যখন হাঁটতে বেরো বা খেলতে বেরো, অনেক সময় তোমরা সকালবেলা খেলতে বেরো, বিকেলবেলা খেলতে বেরো, তো সকালবেলা যখন খেলতে বেরো কি মনে হয়? সূর্যটা উঠেছে। সূর্যটা কোন দিকে ওঠে তোমরা সবাই জানো? পূর্ব দিকে সূর্য ওঠে। আর অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? তো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা সবাই জানে। সকালবেলা যখন উঠে খেলতে যাও, দেখো পূর্ব দিকে উঠছে, আর বিকেলবেলা যখন যাও পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সূর্যটা কি? সূর্য হচ্ছে একটা নক্ষত্র।
সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এখন জানো, এটা নিয়ে একটা গল্প আছে। সূর্য পূর্ব থেকে উঠছে, পশ্চিম দিকে যাচ্ছে। অনেক বছর আগে আগে আমাদের অ্যানসিয়েন্টরা, মানে অনেক রাজা যখন ছিল, তখন ওনারা ভাবতেন যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে কি সূর্য ঘুরছে। পৃথিবী কিন্তু স্থির, যেহেতু পৃথিবীতে আমরা আছি, পৃথিবী স্থির, আর সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পৃথিবীকে ঘুরছে, এবং বাইবেলেও সেটা লেখা ছিল। তারপর বিজ্ঞানীরা হঠাৎ ভাবলো এটা হতে পারে না, তো অনেকক্ষণ ওরা টেলিস্কোপ আবিষ্কার করলো। বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও একটা টেলিস্কোপ আবিষ্কার করলো। টেলিস্কোপ কি দিয়ে আবিষ্কার করলো? তোমরা তো এখন আলোটা পড়েছো, লেন্স, কিছু অবতল লেন্স আর উত্তল লেন্স, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স দিয়ে একটা টেলিস্কোপ আবিষ্কার করলো। তখন কিন্তু বাইবেলে লেখাই ছিল যে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে যায়, তার মানে সূর্য পৃথিবীকে ঘুরছে। যার জন্য আমরা সকালবেলা উঠে দেখি সূর্য যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দুপুরবেলা মাথার উপর উঠে আছে, তাই তো। কিন্তু গ্যালিলিও টেলিস্কোপ দেখি তো আসলে কি হচ্ছে। বিজ্ঞানীরা তো সহজে বিশ্বাস করে না, বিজ্ঞানীরা ভাবে যে দেখবে, এক্সপেরিমেন্ট করবে, ভালো করে দেখবে, তারপর কি হয় বলবে। তো বাইবেলে যখন লেখা ছিল সবাই সেটা বিশ্বাস করত, কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও বললেন না, একটা টেলিস্কোপ আবিষ্কার করে দেখি আসলে কি হয়। তারপর উনি কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স দিয়ে টেলিস্কোপ আবিষ্কার করলেন। করে উনি দেখলেন যে না, সূর্য তো স্থির। উনি দেখলেন যে বৃহস্পতি এরকম অনেক গ্রহর চারপাশে অনেক ছোট 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 উপগ্রহ ঘুরছে, কিন্তু গ্রহটা স্থির। তখন উনি বললেন যে না, পৃথিবী স্থির নয়, পৃথিবী স্থির নয়, সূর্য স্থির। কারণ যদি সূর্য স্থির না থাকতো তাহলে বাকি গ্রহগুলো তাই হতো। তখন যেই না বিজ্ঞানী গ্যালিলিও এটা বলতে গেছেন যে না, পৃথিবী ঘুরছে সূর্যকে, সাথে সাথে বাইবেল তখনকার দিনের যে রাজারা ছিল ভীষণ ভীষণ রেগে গেল, বলছে সব উল্টোপাল্টা বলছে, বাইবেলে যেটা লেখা আছে, ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটার বিপরীতে বলছে, ওকে মেরে ফেলা হোক। তারপর যা হোক, ওকে মারেনি, উনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। উনার দুই মেয়ে ছিল, সেই দুই মেয়েকে আলাদা করে ওনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু বিজ্ঞানী তো যেহেতু যেটা এক্সপেরিমেন্ট করে, যেটা নিজের চোখে দেখেছেন যে না, পৃথিবী ঘুরছে, সূর্যটা স্থির, সেটা তো উনি কিছুতেই মিথ্যা বলতে পারেন না। রাজারা বারবার বলছে না, তুমি বলো যে না, বাইবেল যেটা বলছে সেটাই ঠিক। উনি তো কিছুতেই রাজি হবেন না, তাই জন্য উনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর উনি কি করেছেন, সেই ঘরের মধ্যে টেলিস্কোপটাকে ফিট করে রেখেছেন জানলার সাথে। সেই কিছুক্ষণ পরপর টেলিস্কোপে দেখেন আর বলেন না, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। এই করে 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 তারপর উনি দেখতে দেখতে অন্ধ হয়ে গেছেন, কিন্তু তারপরও ওনার কথা কেউ শোনেননি। সেই অন্ধ হয়ে এই অবস্থায় উনি ওই ঘরের মধ্যেই উনি মারা গেছেন, কিন্তু ওনার কথা কেউ শোনেননি। এরপর আরেকজন বিজ্ঞানী এলো। বিজ্ঞানীরা তো এক্সপেরিমেন্ট ছাড়া বিশ্বাস করবেন না। কোপার্নিকাস নামে একজন বিজ্ঞানী এলেন। উনি দেখলেন যে না, গ্যালিলিও যেটা বলেছেন সেটাই ঠিক। উনি কি করেছেন, আরো বিশাল বড় টেলিস্কোপ আবিষ্কার করেছেন। যেই টেলিস্কোপটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন সেটার নাম ছিল গ্যালিলিও টেলিস্কোপ। গ্যালিলিও টেলিস্কোপের পরে বিশাল বড় আরেকটা টেলিস্কোপ আবিষ্কার করেছেন, যেখানে মিরর মানে দর্পণও ব্যবহার করা হয়েছে, লেন্সও ব্যবহার করা হয়েছে। সেই বিশাল বড় টেলিস্কোপ দিয়ে কোপার্নিকাস বলছে যে দেখুন, আপনারা এসে দেখুন যে পৃথিবী ঘুরছে কিন্তু সূর্য স্থির। তারপর অনেকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু হলো। কোপার্নিকাস এটার উপর কিছু সূত্র দেওয়া শুরু হলো। এটা নিয়ে অনেক গল্প, যখন আমরা রাতের আকাশে দেখি তখন অনেক কিছু দেখে অনেক কিছু আমরা মনে করি না? আমরা নিজেরা মনে মনে অনেক গল্প করি না? আমরা আর কি দেখি রাতের আকাশে? চাঁদ দেখি। চাঁদ কি জিনিস? চাঁদের মধ্যে ছোট ছোট কালো দাগ দেখি, সেটাকে আমরা কত কিছু বলি তো। তাহলে প্রথমে দেখো, রাতের আকাশে আমরা কি কি দেখি। প্রথমে হচ্ছে, রাতের আকাশে আমরা কিছু বস্তুকে দেখি যেটা মিটমিট করে। কিছু বস্তু আছে যারা মিটমিট করে। যেসব বস্তুরা মিটমিট করে তাকে বলা হয় নক্ষত্র। যেসব বস্তু রাতের আকাশে
মিটমিট করে তাকে বলছি নক্ষত্র। আর কিছু বস্তু দেখি, কিছু লাইট দেখি যেগুলো মিটমিট করে না, তাদেরকে বলা হয় গ্রহ। ঠিক আছে, কেন মিটমিট করে সেটাও তোমরা সায়েন্সে পড়েছো, নক্ষত্র কেন মিটমিট করে। কারণ সায়েন্সে তোমাদের বিজ্ঞান বইতেই আমরা দেখেছি, বিজ্ঞান বইয়ের মধ্যেই আমরা দেখেছি যে কেন নক্ষত্র মিটমিট করছে, কেন লাইট গ্রহ মিটমিট করছে না। কারণ নক্ষত্র আমাদের থেকে অনেক অনেক দূরে, সূর্য কিন্তু আমাদের পৃথিবী থেকে অনেক অনেক দূরে। আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, অনেকটা দূরে। তো সূর্যকে, সূর্য হচ্ছে একটা নক্ষত্র। 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। তো নক্ষত্র এত দূরে, নক্ষত্ররা এত দূরে, এটা মিটমিট করে কেন? সূর্য তো মিটমিট করে না। সূর্য রাত্রেবেলা আমরা দেখতে পাই না, দিনের বেলা আমরা দেখতে পাই। কেন? কারণ দিনের বেলা থেকে সূর্যের আলো আসে, সেই আলোতে আমরা সূর্যকে দেখি। রাত্রেবেলা আমরা সূর্যের আলোটা পাই না, তাই জন্য আমরা সূর্যকে দেখতে পাই না। কিন্তু রাতের আকাশে আমরা সূর্য ছাড়া আরো অনেক নক্ষত্রকে দেখি। সূর্যের কাছাকাছি আরেকটা নক্ষত্র হচ্ছে আলফা সেঞ্চুরি। আলফা সেঞ্চুরি, সূর্যের পরে যে নক্ষত্রটা সেটাকে বলছে আলফা সেঞ্চুরি। এটা সূর্যের পরে, সূর্যের হচ্ছে নক্ষত্র, তারপরে যে নক্ষত্রগুলো সেটা হচ্ছে সেটা আলফা সেঞ্চুরি। তারপর আরো অনেক অনেক নক্ষত্র আছে মহাবিশ্বে। সেই নক্ষত্রগুলো মিটমিট করে কেন? কারণ ওই নক্ষত্র আলো দিচ্ছে, আর গ্রহ কিন্তু আলো দিতে পারে না। গ্রহ নিজস্ব আলো নেই, নক্ষত্রগুলো নিজস্ব আলো দিচ্ছে। কি করে নক্ষত্রগুলো আলো দিচ্ছে? এই যে সূর্য, সূর্য থেকে আমরা আলো পাচ্ছি, সূর্য একটা নক্ষত্র, এটা থেকে আলো পাচ্ছি। কি করে আমরা পাচ্ছি আলো? কারণ এর মধ্যে না কিছু কেমিক্যাল রিয়াকশন হয় সব সময়। ওখানে হাইড্রোজেন হিলিয়াম হয়, হিলিয়াম হাইড্রোজেন হয়, সেখান থেকে কিছু রেডিয়েশন বেরোতে থাকে, আলো বেরোতে থাকে। ইউভি রেডিয়েশনের নাম শুনেছো তোমরা, সেই ইউভি রেডিয়েশন বেরোতে থাকে, আলো বেরোতে থাকে, সেই জন্য আমরা আলোটা দেখতে পাই। কিন্তু এত দূর থেকে আলোটা আসে, এত দূর থেকে আলোটা আসে যে যেই আমাদের পৃথিবীতে ঢোকে সাথে সাথে কি দেখেও? প্রচুর বায়ু, চারপাশে চারপাশে বায়ু দেখতে পায়। সেই বায়ুর মধ্যে এটা সবসময় প্রতিসৃত হতে থাকে। প্রতিসরণ তোমরা পড়েছো না লাস্ট ক্লাসে আলো চ্যাপ্টারে আমি প্রতিসরণ পড়েছি। প্রতিসরণে কি দেখেছো? যে পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে পরপর এরকম লেয়ার আছে, যত উপরে যাবে তত ঠান্ডা হবে, মানে ঘনত্ব বেশি। আবার যত নিচে যাবে আস্তে আস্তে গরম হতে থাকবে। যত মাটির কাছাকাছি আসবে তত বায়ুমণ্ডল গরম, আর যত উপরের দিকে যেতে থাকবে তত বায়ুমণ্ডল ঠান্ডা। তাহলে এদের ঘনত্ব আলাদা হয়। তাহলে যখন সূর্যের আলোটা এখানে এসে পড়ে, ধরো এখানে এসে পড়লো, পড়ার পর সূর্যের আলোটা আবার একটু বেঁকে যায়, আবার একটু বেঁকে যায়, এই বেঁকে গিয়ে আমাদের চোখে এসে পড়ে। এই যে বারবার বাঁকছে, প্রতিসরণ হচ্ছে। প্রতিসরণ মানে কি? আলোর গতিপথের যে পরিবর্তন হচ্ছে, সেই প্রতিসরণটাই কেই বলা হয়। প্রতিসরণটা হচ্ছে বলেই কিন্তু আমরা দেখতে পাই যে নক্ষত্র মিটমিট করছে। কারণ কখনো আমাদের চোখে এই আলোটা এসে পড়ছে, কখনো এই আলোটা, কখনো এই আলোটা, আলোর গতিপথ পরিবর্তন হচ্ছে। তাই জন্য আমরা মনে হয় যে আসলে কিন্তু নক্ষত্র মিটমিট করছে না, নক্ষত্র কিন্তু ওর যা আলো দেওয়া দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যে নক্ষত্র মিটমিট করছে, কারণ একবার আলো এসে পড়ছে তো একবার পড়ছে না, একবার পড়ছে একবার আমরা সোজা কারণ আমরা আগের ক্লাসে দেখেছি আলো সরল রেখায় চলে। আলো আমরা চোখে দেখতে পাই যখন চোখে এসে পড়ে। তো যদি বারবার গতিপথ পরিবর্তন করতে থাকে তাহলে কি হবে? একবার এসে চোখে পড়বে, একবার এসে পড়বে না, তাই তো? যেমন ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমি যদি একবার এপাশ যাও তো তোমাকে ও পাশে যে লোকটা দাঁড়িয়ে থাকবে সে তোমাকে একবার দেখবে, আরেকবার দেখবে না, একবার দেখবে, আরেকবার দেখবে না। তো মনে হবে না যে এই দেখলাম এই দেখিনি, এই যে দেখলাম আবার এই দেখছি নেই। ঠিক তাই এই জন্য মিটমিট করে নক্ষত্ররা। মিটমিট করে কেন? নক্ষত্র থেকে যে আলোটা আসে কোনো সময় আমাদের চোখে ঢোকে, যেই ও গতিপথ পরিবর্তন করে ফেলে আবার ঢোকে না, আবার কিছুক্ষণ পর ঢুকছে চোখে, আবার কিছুক্ষণ পর চোখে ঢুকছে না। এই জন্য মনে হয় যেন মিটমিট করছে। এখন তোমরা বলবে গ্রহ, গ্রহ থেকেও তো আলো আসছে না। গ্রহের নিজস্ব আলো নেই, কিন্তু গ্রহ কি করে? আলোকে প্রতিফলিত করে। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম প্রতিফলনটা কি? রিফ্লেক্ট করে আলোটাকে। গ্রহর নিজস্ব কোনো আলো নেই, গ্রহ কি করে? অন্য আলোকে, যে নক্ষত্রের যে আলোগুলো বা সূর্যের যে আলোটা এসে পড়ে সেই আলোগুলোকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে।
আর এই গ্রহগুলো কিন্তু অনেক কাছে, দূরের গ্রহ আমরা দেখতে পাই না, কাছের গ্রহগুলি আমরা দেখতে পাই। কাছের গ্রহগুলি দেখতে পাই বলে এরা কাছে থাকে, এরা বেশি পরিবর্তন করতে পারে না, দিক পরিবর্তন করতে পারে না, গতিপথ পরিবর্তন করতে পারে না, এদের থেকে আলো সোজা আমাদের চোখে এসে পড়ে, তাই জন্য আমরা এদেরকে মিটমিট করতে দেখি না। কিন্তু নক্ষত্রকে কিন্তু আমরা মিটমিট করতে দেখি, কারণ নক্ষত্র আমাদের থেকে অনেকটা দূরে অবস্থিত। এত দূরের থেকে আলো আসে, মনে হয় যেন এটা মিটমিট করছে। এবার দেখো, এবার আমরা রাতের আকাশে গেলাম, রাত্রেবেলা, আজকে রাত্রে অবশ্যই রাত্রের আকাশটা দেখবে, কিছু আলো মিটমিট করছে, কিছু আলো মিটমিট করছে না। যেখান থেকে আলোগুলো মিটমিট করছে সেটা হচ্ছে নক্ষত্র, আর যে আলোগুলো মিটমিট করছে না সেটাকে আমরা বলবো গ্রহ। তো বোঝা গেল সব কিন্তু মহাজাগতিক বস্তু, এই গ্রহ নক্ষত্র সবকিছু মহাজাগতিক বস্তু। আর কি দেখি আমরা রাতের আকাশে? টর্চ লাইটের মতো তো গ্রহ নক্ষত্র দেখি, এছাড়া সবচেয়ে ক্লিয়ারলি যেটা দেখি সেটা হচ্ছে চাঁদ, তাই তো? চাঁদ আমরা প্রত্যেক দিন দেখি, মাঝে মধ্যে 1-2 দিন মিস যায়, কিন্তু আমরা প্রত্যেকদিন চাঁদ দেখি। চাঁদের বিভিন্ন শেপ হয়, বিভিন্ন শেপে দেখি, কোনো সময় গোল, কোনো সময় সোজা, তাই তো? কোনো সময় গোল, কোনো সময় বেঁকা, বিভিন্ন শেপে আমরা চাঁদকে দেখি। কোনোদিন মনে করেছো যে কেন বিভিন্ন শেপ হয়, কেন চাঁদকে আমরা বিভিন্ন শেপে দেখি? সেটা সম্পর্কে একটু ভাবি যে চাঁদে কি হয়। চাঁদ, এই দেখো ছবিটাতে দেখো, সূর্যের চারপাশে সূর্যের আলো এসে চাঁদের মধ্যে পড়ছে, আর চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে ঘোরে। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে গ্রহ, যার নিজস্ব কোনো আলো নেই। পৃথিবী কোত্থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। কোন মহাজাগতিক বস্তু অন্য একটি বস্তুর চারপাশে ঘুরলে, মহাজাগতিক বস্তুর চারপাশে ঘুরলে এটাকে বলা হয় উপগ্রহ। এটাকে বলা হয় উপগ্রহ বা স্যাটেলাইট। এটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট 2 রকমের হয়, একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। প্রাকৃতিক স্যাটেলাইট, প্রাকৃতিক উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ। চাঁদ তো প্রাকৃতিক, তাই না? চাঁদ তো আমরা কেউ মানে এটা নেয়নি। চাঁদ এটা এমনি এমনি ঘুরছে পৃথিবীর চারপাশে, এমনি নিজেই ঘুরছে পৃথিবীর চারপাশে। তাহলে চাঁদকে কি বলবো? প্রাকৃতিক উপগ্রহ, ন্যাচারাল স্যাটেলাইট। তাহলে চাঁদ হচ্ছে একটা ন্যাচারাল স্যাটেলাইট। ঠিক আছে, মানলাম চাঁদ ন্যাচারাল স্যাটেলাইট। এখন চাঁদ কেন পৃথিবীর চারপাশে ঘুরছে? এরকম মহাজাগতিক বস্তুগুলো কেন সূর্যের চারপাশে ঘুরছে? এই যে ধরো গ্রহগুলি, বিভিন্ন গ্রহ সূর্যের চারপাশে কেন ঘুরছে, কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে? কারণ পৃথিবী আর চাঁদের মাঝখানে একটা আকর্ষণ বল আছে। পৃথিবী এবং চাঁদের মাঝখানে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যার জন্যই কিন্তু চাঁদ সবসময় পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। তাহলে কোনো সময় গোল দেখায়, কোনো সময় অর্ধেক দেখায়, কোনো সময় দেখাই যায় না, কেন? কি হয় এটাতে দেখো, ধরো একটা পৃথিবী, ধরো এরকম পৃথিবী এভাবে ঘুরছে। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীও নিজের চারপাশে ঘুরছে। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী এভাবে নিজের চারপাশে নিজের একটা অক্ষ, এই যে দুটো আছে সেটা হচ্ছে, এইটা হচ্ছে পুরো অক্ষ, মাঝখান দিয়ে পৃথিবী হচ্ছে গোল, তার মাঝখান দিয়ে অক্ষটা যাচ্ছে। সে অক্ষের চারপাশে পৃথিবী ঘুরছে। পৃথিবী থেকে কোথায় ঘুরছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে। ঠিক আছে, কন্টিনিউয়াস এভাবে ঘুরে যাচ্ছে। চাঁদ হচ্ছে, ধরো এটা হচ্ছে চাঁদ। চাঁদ কি করছে? পৃথিবীকে ঘুরছে। চাঁদ এভাবে কন্টিনিউয়াস পৃথিবীকে ঘুরছে। চাঁদ হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট, যেহেতু চাঁদ একটা মহাজাগতিক বস্তু আর একটা মহাজাগতিক বস্তুর চারপাশে ঘুরছে, এই জন্য এটাকে আমি বলছি স্যাটেলাইট। এবার সূর্য ধরো এখানে আছে, এখানে সূর্যের আলো এসে পড়ছে। যে সূর্যের আলো এসে পড়ছে, যেই জায়গা পৃথিবীর যে জায়গাটাতে এই জায়গাটাতে সূর্যের আলো এসে পড়লো, তবে এটা দিন, আর তার বিপরীত দিকে যে আলোটা এসে পড়লো সেটা হচ্ছে রাত। যেখানে সূর্যের আলো এসে পড়ে সেটা হচ্ছে দিন, আর ঠিক তার বিপরীত দিকে হচ্ছে রাত। আর সূর্য এরকম কন্টিনিউয়াস, পৃথিবী এরকম কন্টিনিউয়াস ঘুরছে, সূর্য তো স্থির, সূর্য কন্টিনিউ ঘুরছে। তো এখন এই যে চাঁদটা যখন ঘুরতে ঘুরতে ধরো যেই এই জায়গাটাতে এলো, আস্তে আস্তে যখন এই জায়গা, এখানে সূর্যের আলোটা পড়ছে, যতটুকু সূর্যের আলো পড়ছে সেটুকু রাতের আকাশে দেখতে পাচ্ছে।
রাতের আকাশে রাত তো এই জায়গাটা, আর দিন হচ্ছে এই জায়গাটা। দিনের আকাশে আমরা চাঁদ দেখতে পাই না, চাঁদ কিন্তু থাকে কিন্তু আমরা দেখতে পাই না, নক্ষত্র থাকে, সবকিছুই থাকে কিন্তু আমরা দেখতে পাই না, আমরা শুধু রাতের আকাশে। এই রাত্রে এই জায়গাটা হচ্ছে রাত, এখান থেকে দেখতে পাবে। চাঁদ যখন ঘুরতে ঘুরতে ধরো সূর্যের একটু আলো এসে পড়বে, তখন ও একটুখানি অংশ দেখতে পাবে। ধরো পুরোটা যখন এসে পড়বে, পুরো আলোটা যখন এসে পড়বে, তখন ও কিন্তু এই জায়গায় এইখানের যে মানুষরা আছে, এই রাতের জায়গার যে মানুষরা আছে, ওরা কিন্তু চাঁদটাকে দেখতে পাবে। ঠিক যতটুক আলো এসে পড়বে ততটুক ওরা দেখতে পাবে। যেই পুরো আলো এসে পড়লো, ধরো যখন একই লাইনে থাকে, ধরো পৃথিবী, এখানে হচ্ছে সূর্য, তার মাঝখানে ঠিক চাঁদটা পড়ে গেল, তাহলে কি হবে? সূর্যকে দেখতে পাবে না, চাঁদটা মনে হচ্ছে সূর্যটাকে ঢেকে দিয়েছে। তখন কি বলে এটাকে? সূর্য গ্রহণ। যখন এই চাঁদটা এসে, চাঁদ এবং পৃথিবী এবং সূর্য একই লাইনে থাকে, তখন কিন্তু একমাত্র সূর্যগ্রহণ হয়। তো চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ হচ্ছে চাঁদটা ঘুরতে 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 ধরো এখানে চলে এলো, তো এখানে চলে এলে কি হবে? চাঁদের মধ্যে আলো পড়বে না, চাঁদের মধ্যে কোনো আলো পড়বে না। তো চাঁদের মধ্যে যখন আলো পড়বে না, তখন সেটাকে আমরা বলি, মানে প্রথমে আলো, যখন আস্তে আস্তে আলো পড়বে তখন সেটাকে আমরা বলবো চন্দ্রগ্রহণ। তো এই যে এভাবে করে ঘুরছে, কন্টিনিউয়াস ঘুরছে, কোনো সময় দেখা যাবে আলো এক এক সময় এক এক রকম, যদি এই সাইডে থাকে সূর্যকে, চাঁদকে আর দেখা যাবে না, তখন চাঁদকে মনে হবে চাঁদ নেই। আবার যখন আস্তে 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 যখন ঘুরবে, সূর্যের আলোটা পড়বে, তখন মনে অল্প অল্প চাঁদ আছে, চাঁদটা আস্তে আস্তে বড় হয়ে তারপর হবে পূর্ণিমা, পূর্ণিমার পরে আবার আস্তে আস্তে অমাবস্যা। ঠিক আছে? তো এই যে পূর্ণিমা আর অমাবস্যা হলো, তো সব পূর্ণিমাতে কিন্তু আবার সূর্যগ্রহণ হয় না, কারণ একই রেখায় থাকে না। এগুলো তোমরা সব জিওগ্রাফিতে পড়েছো, ভূগোলে পড়েছো। একই রেখায় যখন থাকে তখনই এটা সূর্যগ্রহণ হয়। যদি একই রেখায় না থাকে অথচ চাঁদকে পুরোপুরি ভাবে দেখা যায়, তখন সেটাকে বলা হয় পূর্ণিমা। তো এটা নিজেটাও, পৃথিবী নিজে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, সাথে সাথে চাঁদও ঘুরছে এভাবে, সূর্য কিন্তু স্থির আছে। তো এই জন্যই আমরা চাঁদের বিভিন্ন দশা দেখতে পাই, মানে চাঁদ কখন কি হবে সেটা কিন্তু আমরা দেখতে পাই। কখন আমরা চাঁদকে পুরোপুরি ভাবে দেখি, সেটাকে বলা হয় পূর্ণিমা। যখন চাঁদকে আমরা পুরোপুরি ভাবে দেখি না, একদমই চাঁদ থাকে না, তখন সেটাকে বলা হয় অমাবস্যা। তাহলে আমরা কি পেলাম? পূর্ণিমা, ফুল মুন্ডে, এটাকে বলা হয় ফুল মুন্ডে, আর অমাবস্যা দুটো জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে নিউ মুন্ডে। অমাবস্যা হচ্ছে নিউ মুন ডে, ফুল মুন্ডে আর নিউ মুন্ডে, এরকম দুটো জিনিস আমরা সবসময় দেখি রাত্রেবেলা। কখন দেখা যায় বলো তো? 15 দিন পর পর। একটা পূর্ণিমা আর আরেকটা পূর্ণিমার মাঝখানে কিন্তু 1 মাস বা 29 দিনের গ্যাপ থাকে। একটা পূর্ণিমার ঠিক 15 দিন পর কিন্তু আমরা কি দেখি? অমাবস্যা দেখি। আবার ঠিক 15 দিন পর কিন্তু পূর্ণিমা দেখি। তাহলে পূর্ণিমা এবং অমাবস্যার মাঝখানে 15 দিন গ্যাপ থাকে। এই চাঁদ নিয়ে প্রচুর পুজো আচ্চা হয়, প্রচুর অনেক কাহিনী করা আছে। চাঁদের মধ্যে কি আছে সেটাও দেখতে ইচ্ছে করে, তা জানতে ইচ্ছে করে চাঁদের মধ্যে কি আছে। আবার সেই চাঁদ নিয়ে অনেক ধরনের, যখন পূর্ণিমা হয় তখন এই যে দেখো ছবিটাতে দেখা যাচ্ছে যে সূর্যের আলোটা পড়ছে, ওই লাল রঙের ডান থেকে সূর্য লাল রঙে দেখা যাচ্ছে, ওখান থেকে সূর্য আলোটা এসে পড়ছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখো, সেখান থেকে সূর্য আলোটা এসে পড়ছে। ঠিক পৃথিবীও ঘুরছে, যে জায়গাটাতে সূর্যের আলো এসে পড়ছে সেটা হচ্ছে দিন। পৃথিবীর যে জায়গায় সূর্য আলো এসে পড়ছে সেটা হচ্ছে দিন, আর সেটার সামনে দেখো চাঁদ আছে। সেই চাঁদটাকে দিনের বেলা তো দেখতে পাবেই না, রাত্রেবেলা, রাতের দিকে যারা আছে, রাতের দিকে যে মানুষরা আছে ওরাই কিন্তু চাঁদটাকে দেখতে পাবে। কিরকম দেখবে? প্রথমে সূর্যটা যদি চাঁদের উপর পুরোটা পড়ে, পুরো আলোটা পড়ে, তখন সেটা হয়ে যাবে পূর্ণিমা। তারপর আস্তে 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 আলোটা কমতে থাকবে, সেই আলো কমতে 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 দেখা যাবে একদম আলো পাওয়া যাবে না, তখন সেটা হচ্ছে অমাবস্যা। ওই দেখো সূর্যের এখানে রাতের আকাশে যারা আছে, যে যদি পৃথিবীর একদম সরল, একই সরল রেখায় দেখো যে চাঁদটা আছে, সেটাকে দেখতে পাচ্ছে না রাতের আকাশে। রাত্রের দিকের যে মানুষরা আছে ওরা দেখতে পাচ্ছে না, তার মানে মনে হচ্ছে এটা অমাবস্যা। দেখতে পাচ্ছে না মানে কি চাঁদ নেই?
আকাশে কি চাঁদ নেই? আকাশে কিন্তু চাঁদ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটাকেই বলা হচ্ছে অমাবস্যা। আবার যখন আস্তে আস্তে অমাবস্যার পর আস্তে আস্তে বাড়তে 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 আবার এসে যায় পূর্ণিমা। তো সেটা নিয়ে অনেক পুজো আছে, অনেক কিছু হয়। পূর্ণিমার দিন অনেক পুজো হয়, আবার অমাবস্যার দিন দিওয়ালি হয়, হয়তো পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমা হয়, ঠিক আছে। আবার বুদ্ধ পূর্ণিমার সময় অনেক অনেক পূর্ণিমার দিন অনেক হয়। পূর্ণিমা যখন চাঁদ ওঠে তখন বিভিন্ন রসম করা হয়। আবার ঈদ হয়, ঈদ উল ফিতর হয়। বিভিন্ন চাঁদের বিভিন্ন সময় কখন পুরো আলো দেখাচ্ছে, কখন অর্ধেক হচ্ছে, বাড়ছে, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের ঈদের যখন হয় তখন বিভিন্ন শেপ দেখা যায়। এই যে বিভিন্ন শেপ দেখা যাচ্ছে এটাকে বলা হয় চন্দ্র দশা, চন্দ্রের বিভিন্ন দশা বা ফেজেস অফ মুন, এটাকে বলা। এই অমাবস্যা এবং পূর্ণিমার মাঝখানে চাঁদের যে বিভিন্ন আকার দেখা যায় সেটাকে বলা হয় চন্দ্রের দশা, সেটাকে বলা হয় চন্দ্রের দশা বা ফেজেস অফ মুন, এটাকে বলা হয় ফেজেস অফ মুন। চন্দ্রের দশা, বিভিন্ন দশা। একটা হচ্ছে, এখন দেখো ঠিক এই যে পূর্ণিমা থেকে অমাবস্যার মাঝখানে সেটা হচ্ছে এক পক্ষ, এটাকে বলা হয় এক পক্ষ। পূর্ণিমার পরে কি হয়? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর অমাবস্যা। এই পুরো জিনিসটাকে 15 দিনে হয় এক পক্ষ। তো চাঁদের মধ্যে আমরা যে এই চাঁদের দিকে তাকালে আমরা কি মনে হয়? বিভিন্ন শেপ তো হচ্ছেই। তো অনেক অনেক কিছু বলে, অনেক কথা প্রচলিত আছে যে চাঁদের মধ্যে যে বিভিন্ন শেপগুলো হচ্ছে মনে হয় চাঁদটাকে খেয়ে ফেলছে। তাহলে এই যে চাঁদ, বিভিন্ন চাঁদের শেপগুলো দেখছি, তো মনে হয় যেন চাঁদটাকে খেয়ে ফেলছে। আমরা একটা ভিডিও দেখি, চাঁদের মধ্যে কি আছে সেটা জানার জন্য আমরা একটা ভিডিও দেখতে পারি। ভিডিওতে আমরা বুঝতে পারবো চাঁদের মধ্যে কি আছে। চাঁদকে দেখলে কি মনে হয়? ছোট ছোট কালো দাগ আছে না? অনেকে বলে না বুড়ি চরকা কাটছে। আসলে কি বুড়ি আছে ওখানে? আসলে কিন্তু ওখানে কোনো বুড়ি নেই, কিন্তু চাঁদের মধ্যে অনেক ছোট ছোট গর্ত আছে। এই যে ভিডিওটাতে দেখো, এখানে অনেক ছোট ছোট গর্ত আছে। সেই গর্তের মধ্যে হ্যাঁ এরকম রাফ সারফেস, দেখো এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। এরকম ছোট ছোট পাহাড় আছে, রাফ সারফেস হয়ে আছে পুরো, একদম ছোট ছোট পাহাড়। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছি, ওই যে কালো রঙের গর্ত, এই কালো রঙের গর্তটাকে মনে হয় যেন কালো কালো দাগ। অনেকে কি বলে? চাঁদের মধ্যে কলঙ্ক আছে। সেই কালো দাগগুলোকে মনে হয় চাঁদে কলঙ্ক আছে। কেউ বলে বুড়ি চরকা কাটছে। ছোটবেলা থেকে অনেক গল্প তোমরা শুনেছ। তারপরে এই যে রাফ সার্ফেস ছোট 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 চারপাশে, এগুলো বাইরে থেকে দেখা যায়। তো এই গর্তগুলো বিশাল বড় বড় গর্ত আছে। সেই গর্তটাকেই বলা হয়, এটার নাম, এই ছোট বড় বড় গর্ত আছে এবং সাথে ভীষণ পাহাড় আছে। সেই পাহাড়গুলোকে বলা হয় পিক। বিভিন্ন নাম দেওয়া হয়েছে চেনার জন্য। এবং চাঁদে প্রচুর স্যাটেলাইটও পাঠানো হয়েছে যে চাঁদের মধ্যে কি আছে, চাঁদের পাথরের মধ্যে কি আছে, কি কি কেমিক্যালস আছে সেটা জানার জন্য কিন্তু স্যাটেলাইটও পাঠানো হয়েছে। এই যে ছোট ছোট কালো কালো দাগ রয়েছে এগুলো কিন্তু সব গর্ত। সেই গর্ত থাকার জন্যই কিন্তু এগুলোকে দেখা যায় কালো। এই যে দেখো, এই যে ছোট দেখা যাচ্ছে, এটাই এত বড় গর্ত তো আমরা দেখতে পাই না পৃথিবী থেকে, কিন্তু মনে হয় যেন এখানে যেহেতু আলো পড়ে না তাই জন্য এটাকে মনে হয় কালো দাগ। এটাকে সেন্টার, বিভিন্ন কিছুর নাম দেওয়া আছে, পিকেরও নাম দেওয়া আছে, বিভিন্ন সেন্টারের নাম দেওয়া আছে। কারণ চেনার জন্য এখানে পাথফাইন্ডার এটার মধ্যে পাঠানো হয়েছিল কোথায় কি আছে জানার জন্য বিভিন্ন, এবং কেমিক্যালস কি আছে সেটা জানার জন্য বিভিন্ন যে ভূমির যে বিভিন্ন
মাটির মধ্যে কি আছে সেই মাটি নিয়ে আসা হয়েছে। এটাকে ওশান অফ স্টর্মস বলা হয়, কারণ এখানে দেখো বিভিন্ন বৃষ্টির ফোঁটা 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 মনে হচ্ছে, আসলে তো বৃষ্টি হয় না, ওখানে জল নেই, কিছু নেই, বৃষ্টি হয় না, কিন্তু এটা ওশান অফ স্টর্মস। মানে এত ছোট 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 দাগ দাগ দাগ, বৃষ্টি পড়লে যেরকম দাগ হয়ে থাকে, কোন একটা বালি ছড়ানো আছে বা মাটি ছড়ানো আছে, ওর মধ্যে বৃষ্টি পড়লে যেমন দাগ হয়ে থাকে সেরকম দাগ, এই জন্য ওশান অফ স্টর্মস বলা হয়। এরকম ছোট ছোট দাগ হয়ে আছে পুরো ইয়ের মধ্যে, চাঁদের মধ্যে। সে চাঁদের সেই মাটি সংগ্রহ করা হয়, মাটি সংগ্রহ করে সেখানে দেখা হয়েছে যে কি কি আছে এর মধ্যে, কি কি কেমিক্যাল থাকতে পারে, এবং সবচেয়ে বড় কথা কি জল খুঁজে বের করা হয়, কারণ জল না থাকলে কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়, মানে কোনো প্রাণ নেই, জল আছে কিনা সেটা খুঁজে বের করা হয়। কিন্তু আসলে যদি হাইড্রোজেন বা অক্সিজেনের কোনো কম্বিনেশন পাওয়া যায়, সেই যে ভূমিগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে সেগুলো টেস্ট করা হয়, যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিক্স আপ যদি জল থাকে তাহলেই বলা হয় যে না এখানে, কিন্তু এখানে কোনো জলের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি, কোনো বায়ুমণ্ডল নেই, চাঁদের মধ্যে কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদের মধ্যে জানো যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, এদের আকর্ষণ ক্ষমতা কিন্তু অনেক কম। চাঁদের আকার হচ্ছে 1/4 আর্থের, মানে পৃথিবীর যে আকার, সেই আকারের 4/1 হচ্ছে চাঁদ, মাত্র 4/1 হচ্ছে 1/4 হচ্ছে এর আকার। আর আমাদের পৃথিবীর মধ্যে তো আকর্ষণ মহাকর্ষ বল অনেক বেশি, যার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারছি, আমরা হাঁটতে পারছি, আমাদের মহাকর্ষ বল অনেক বেশি, যার জন্য ঘর্ষণও রয়েছে, যার জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারছি। কিন্তু চাঁদের মহাকর্ষীয় বল অনেক কম, 1/6, যেহেতু বায়ুমণ্ডল নেই এখানে মহাকর্ষীয় বল অনেক কম, 1/6, মানে আমাদের পৃথিবীতে যা মহাকর্ষীয় বল তার থেকে 6/1। তো এই যে 1/6 যে মহাকর্ষীয় বল, যার জন্য মনে হয় কি জানো ওখানে কেউ হাঁটতে পারে না। আমরা যেমন পৃথিবীতে সোজা হাঁটতে পারছি, চাঁদে কিন্তু কেউ হাঁটতে পারে না, মনে হয় যেন ওখানে মানে অনেক উড়ে 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 যাওয়া যায়। কেন? মহাকর্ষীয় বল কম, চাঁদ কম টানে, আর পৃথিবী কি করে মানুষকে মহাকর্ষীয় বলটা বেশি থাকাতে মানুষকে টেনে রেখে দেয়, যার জন্য আমরা হাঁটতে পারি, চলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে চাঁদের বিভিন্ন। চাঁদের এখানে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো জল নেই, এই মহাকর্ষীয় বলও অনেক কম, এটা একদম শুষ্ক একটা গোলাকার বস্তু, সেখানে তার কিন্তু নিজস্ব কোনো আলো নেই, নিজস্ব আলো নেই, কিন্তু সূর্যের আলোটাকে প্রতিফলিত করে। নিজস্ব আলো না হওয়াতে এটাকে বলা হয় নিষ্প্রভ বস্তু। যেহেতু নিজস্ব কোনো আলো নেই, তাই জন্য চাঁদ হচ্ছে একটা নিষ্প্রভ বস্তু। আর যেটা সূর্যের তো নিজস্ব আলো আছে, সূর্য আলো দেয়, তাই জন্য সূর্যকে বলা হয় সপ্রভ বস্তু। এটা তোমরা আগেই পড়েছো, যেসব বস্তু আগে আলো দেয় তাকে বলছি সপ্রভ বস্তু, যেসব বস্তু আলো দেয় না তাকে বলছি নিষ্প্রভ বস্তু। তাহলে চাঁদ সম্পর্কে আমরা জানলাম। চাঁদ সম্পর্কে অনেক কবিতা হয়, অনেক গল্প আছে, অনেক গান আছে চাঁদের সম্পর্কে। যেমন ক্ষুধার রাজ্যে মনে হয় চাঁদ যেন ঝলসানো রুটি। তো অনেক সময় ধরো ভীষণ খিদে পেয়েছে, রাত্রেবেলা আকাশে বাইরে বসে আছি, হঠাৎ চাঁদটাকে দেখে মনে হয় রুটির মতো মনে হয়, অনেক কবিতায় মনে হয়েছে। তো চাঁদ নিয়ে অনেক গল্প, অনেক এটা কি আছে এর মধ্যে এটা জানার একটা ইচ্ছে থাকে। আর যেহেতু জল নেই, চাঁদে কিন্তু কখনোই জীবন আশা করা যায় না, কোনো লাইফ হয়তো হবে না। তাহলে সবচেয়ে বড় জিনিস, ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের স্ক্রিনে, ইচ্ছে করলে ফোন করতে পারো। সবচেয়ে আমরা কি দেখলাম, চাঁদের আকাশে প্রথমেই তো খুঁজি আমরা চাঁদটা কোথায়, খুঁজি তো চাঁদটা দেখতে কেমন, আজকে কি অর্ধেক না অর্ধেকের বেশি না অর্ধেকের কম। আচ্ছা, চাঁদ দেখে ফেললাম, তারপর কি খুঁজি, তারপর খুঁজতে থাকি তারা কোথায়, ছোট ছোট টর্চের আলোগুলো কোথায়, সেই ছোট ছোট টর্চের আলো তারা এগুলো কোথায়, সেগুলো আবার দেখি। দেখার পর ভাবি যে এই তারাগুলো কিভাবে সাজানো আছে। আগেকার দিনে তো লাইট ছিল না, এখন যেমন তোমাদের রাত্রেবেলা লাইট আছে ঘরে, আরামসে ঘরে বসে থাকো, কোনো অসুবিধা নেই, পড়াশুনো করা যায়। তখন তো লাইট অনেক অনেক আগে তো লাইট আবিষ্কার হয়নি, রাত্রেবেলা হয়তো লাইট ছিলই না। তখন রাত্রেবেলা কি করতো, সবাই খাওয়া দাওয়া করে বা খাওয়ার আগে আকাশে, খোলা আকাশের নিচে বসে থাকতো, বসে ভাবতো যে কি কি দেখা যাচ্ছে, কোন সময় কি রকম দেখা যায়। তো এই যে তারাগুলো, বিভিন্ন রকমের তারা দেখা যায়, এই তারাগুলো সব দেখা যায়। কোনো সময় দেখা যায় তারাগুলো সব একসাথে পুঞ্জীভূত হয়ে আছে, একসাথে হয়ে আছে। আবার কোনো সময় দেখা যায় এক একটা এক এক জায়গায়। কোনো সময় দেখা যায় এদের কালার এক এক রকম হয়, একজন একদম সাদা, আরেকজন তো একদম লাল, বিভিন্ন কালার দেখা যায়। তাই তো দেখা যায়। তো আজকে কিন্তু অবশ্যই রাত্রে গিয়ে আকাশে গিয়ে দেখবে কিরকম কি কি থাকে। তাহলে এই যে বিভিন্ন রকমের তারা দেখি, গ্রহ দেখি, তারা কখন বুঝি, যখন মিটমিট করে সেটাকে আমরা বলি নক্ষত্র বা তারা, আর যখন মিটমিট করে না সেটা হচ্ছে গ্রহ।
আলো যে এসে পড়ে, পরের ছবিটাতে দেখো চাঁদের ওপর এসে পড়ছে, সেই চাঁদ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো ওটা চাঁদ এখানে দেখা যাচ্ছে, আর যে পৃথিবীটার উপরে এসে আলোটা পড়ছে, সূর্য দেখো হলুদ রঙের সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যের আলো যখন পৃথিবীর উপরে এসে পড়ে, যে জায়গাটাতে এসে পড়ে সেটা হচ্ছে দিন, আর ঠিক তার অপোজিট জায়গাটা হচ্ছে রাত। সেখানে যেসব মানুষরা আছে তারা সব রাতের আকাশে আছে, রাতের আকাশ দেখতে পাচ্ছে। এবার এই সূর্যের আলো তো শুধু পৃথিবীকে আলো দিচ্ছে না, ও সবাইকে আলো দিচ্ছে, আশেপাশে যা আছে ওর এরিয়াতে সবাইকে আলো দিচ্ছে। তখন এই আলো যখন চাঁদের উপর গিয়ে পড়ে, তখন চাঁদের যে অংশটাতে গিয়ে পড়ে সেই অংশটা রাতের আকাশে দেখতে পায়। যেসব মানুষরা রাতে আছে, পৃথিবীর যেসব মানুষরা রাত্রেবেলা আছে, তারা শুধু ওই আলোকিত অংশটাই দেখতে পায়, অন্ধকার অংশ দেখতে পায় না। এই জন্যই চাঁদের বিভিন্ন শেপ হয়। আর এই যে পৃথিবীর এই দেখে, আকাশকে দেখে অনেকে কিন্তু ভাবতো যে আকাশ যে মহাবিশ্ব, এটা পুরো বা পৃথিবী পুরো একদম স্ট্রেট সমতল। প্রথম কিন্তু ভাবা হতো যে পৃথিবী যেহেতু আমরা চারদিকে সব সমতল দেখছি, বিশাল বড় বড় মাঠ ঘাট আমরা হাঁটতে পাচ্ছি, তার মানে ভাবা হতো কিন্তু পৃথিবী সমতল। যেই দেখলো যে না, পৃথিবী থেকে চাঁদকে বিভিন্ন শেপে দেখা যাচ্ছে। বিভিন্ন শেপ মানে কি, কোন সময় চাঁদ ধরো এরকম গোল চাঁদ, গোল না দেখা গিয়ে এটাকে যদি সমতল হতো তাহলে এভাবে কাটতো, এভাবে না কেটে চাঁদটা এরকম ভাবে বাঁকা হয়ে যায়। সেই যে ছায়াটা পড়ে সেটা কিসের ছায়া? পৃথিবীর ছায়া। চাঁদের উপর চাঁদকে যে আমরা দেখি সেটা হচ্ছে পৃথিবীর ছায়া। চাঁদ যদি গোল হয়, চাঁদ তো গোল, যখন ছায়াটা পড়ে তখন হচ্ছে এরকম ছায়াটা এসে পড়ে। চাঁদ কেটে এরকম বিভিন্ন শেপ হয়, এরকম শেপ। তখন ভাবলো যে চাঁদের শেপটা এরকম কেন? যদি পৃথিবী সমতল হতো তাহলে স্ট্রেট কাটতো, সূর্য যেমন স্ট্রেট কাটতো। স্ট্রেট না কেটে এটা একটু বাঁকা করে কাটা হয়, এই বাঁকা করে দেখা যায় চাঁদটাকে, বাঁকা চাঁদ। তাই যে বাঁকা চাঁদ দেখা যেহেতু যায়, তখন বলা হয়েছে যে না, পৃথিবী সমতল নয়, পৃথিবী হচ্ছে গোল। এগুলো সব রাতের আকাশে বসে দেখে 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 আস্তে আস্তে একটার পর একটা কনক্লুশনে আসা গেছে যে না, পৃথিবী প্রথমে বলা হচ্ছিল সূর্য ঘোরে, যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে সূর্য, যেহেতু সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কারণ সূর্য তো যায় না, সূর্য তো জায়গায় আছে, কিন্তু আমরা পৃথিবীতে থেকে আমাদের মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তার মানে কি, আসলে সূর্য কিন্তু এক জায়গায় আছে, আমরা ঘুরছি। আর যদি সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে মনে হয়, আমরা কিন্তু পশ্চিম দিকে ঘুরছি। সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে মনে হয়, আমরা কিন্তু ঘুরছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এই জন্য আমাদেরকে মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। বোঝা গেল চাঁদ কি, কেন আমরা পৃথিবী গোল কি করে বলছি, কি করে আমরা বলছি পৃথিবী গোল, চাঁদের বিভিন্ন দশা কেন হয় সেটা বোঝা গেল। চাঁদের দশা বলতে কি বোঝো? বিভিন্ন রাতের আকাশে যে চাঁদের বিভিন্ন আকার দেখা যায় সেটাকেই বলা হয় চাঁদের দশা বা ফেজেস অফ মুন। ঠিক আছে, তাহলে পৃথিবী গোল সেটা বোঝা যায় চাঁদের আকৃতিটা দেখে, কোনো সময় বাঁকা, কোনো সময় অমাবস্যা যখন দেখা যায় না তখন কিছুই দেখা যায় না। তাহলে চাঁদের বিভিন্ন আকৃতি, আকার আকৃতি আছে। তো চাঁদ তো বুঝলাম। এবার চাঁদ কি ছিল? পৃথিবীর চারপাশে ঘুরছিল। চাঁদ কি গ্রহ? নিশ্চয়ই নয়, পৃথিবী গ্রহ। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। কি বলেছিলাম, কোন মহাজাগতিক বস্তুর চারপাশে যদি অন্য কোনো মহাজাগতিক বস্তু ঘোরে তখন সেটাকে বলছি আমরা উপগ্রহ। আর যেহেতু এটা আমরা বানাইনি, এটা এমনিই আকাশে থেকে হঠাৎ করে এসে পৃথিবীর চারপাশে ঘুরছে, যে নিজেই পৃথিবীর চারপাশে ঘুরছে, তো সেটা হচ্ছে প্রাকৃতিক। এটা কিন্তু আমরা বানাইতে নেইনি, কিন্তু যদি আমরা বানাতাম তাহলে সেটা কৃত্রিম হয়ে যেত। মানুষ যদি বানাতো তাহলে সেটা কৃত্রিম হয়ে যেত, এটা কিন্তু প্রাকৃতিক। তাহলে যে উপগ্রহটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। তাহলে কি কৃত্রিম কিছু আছে? নিশ্চয়ই আছে, কৃত্রিম উপগ্রহ আছে। পরের ছবিটাতে দেখতে পারো পৃথিবীর চারপাশে কিন্তু এরকম অনেক 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 উপগ্রহ ঘুরছে। চাঁদ তো ঘুরছে, আরো অনেক উপগ্রহ ঘুরছে। এগুলো কিন্তু আমরা বানিয়েছি। মানুষ বানিয়ে এগুলো রকেট করে সোজা পাঠিয়ে দেয় পৃথিবীর বাইরে। কেন পাঠায়? প্রচুর খরচা হয়। কিন্তু এই যে নাসা বা ধরো আমাদের ভারতের যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে, সেখানে কিন্তু রকেটে করে এগুলো সব, এই স্যাটেলাইট গুলো বানানো হয়।
এই যে নাসা সেন্টারে বা বিভিন্ন স্পেস এক্স বিভিন্ন সেন্টারে কিন্তু এইসব স্যাটেলাইটগুলো, এগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বানানো হয়, বানিয়ে এগুলোকে সোজা রকেট করে পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দিয়ে এগুলো পৃথিবীর চারপাশে ঘোরার মতো ব্যবস্থা করে দেওয়া হয়। তো এত উপগ্রহ যদি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, এরা চাঁদের সাথে ধাক্কা খায় না? না, এরা চাঁদের সাথে কিন্তু ধাক্কা খায় না। চাঁদ অনেকটা দূরে থাকে, ও তো প্রাকৃতিক, ওর অনেক গুণ, ওর অনেক দাপট আছে, ও কিন্তু কারোর সাথে ধাক্কা ফাক্কা লাগাবার ব্যাপার নেই, ও অনেকটা দূর দিয়ে ঘোরে। ও তো সূর্য থেকে আলো পায়, আলো পেয়ে সেটা সবাই দেখে, ওর নিজস্ব একটা গুণ আছে, ও নিজের মতো নিজের কক্ষপথে ঘোরে, এবং যে পথে ঘোরে সেটাকে বলা হচ্ছে কক্ষপথ। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ পাখার মতো, সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। যেহেতু আমরা বানাচ্ছি তাই এটা কৃত্রিম উপগ্রহ। কেন, কি দরকার এত 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 উপগ্রহ পাঠিয়ে এত পয়সা খরচা করে উপগ্রহ পাঠিয়ে পৃথিবীর চারপাশে ঘোরানোর কি দরকার? চাঁদ তো ভালোই ছিল, চাঁদ আমরা দেখতে পাচ্ছি, চাঁদেরকে ভালোই লাগে, কেন? দরকার নিশ্চয়ই আছে। এই যে তোমরা টিভি দেখছো, টিভিতে প্রচুর চ্যানেল আসছে, 108, 110, 500, এখন তো 500, 600 অনেক ধরনের চ্যানেল আসছে। কি করে আসছে? এটা কিন্তু এই কৃত্রিম উপগ্রহ থেকে। কিছু কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় যেখান থেকে টিভি সিগন্যাল পাওয়া যায়, রেডিও যে শুনতে পাচ্ছি, সেই কোথায় দিল্লির খবর আমরা এখানে পেয়ে যাচ্ছি, কোথায় আমেরিকার খবর আমরা পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? এই স্যাটেলাইট কি করে? এই যে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর চারপাশে ঘোরে আর সবার থেকে ইনফরমেশন কালেক্ট করে। এখন তুমি যদি আমেরিকার ইনফরমেশন চাও, স্যাটেলাইট দিয়ে দেবে আমেরিকার ইনফরমেশন। তুমি যদি দিল্লির চাও, তো দিল্লির ইনফরমেশন তোমাকে দিয়ে দেবে। তুমি ঘরে বসেই আরামসে সারা বিশ্বের খবর জানতে পারছো। শুধু বিশ্বের নয়, কিন্তু বিশ্বের বাইরের খবরও তোমরা জানতে পারছো। স্যাটেলাইটে ওরা সেটাকে সম্প্রচার করে দেয়। ধরো নাসা থেকে একটা স্যাটেলাইট পাঠানো হলো, তখন কি হবে? সেটা গেল কি গেল না, কি হলো, হারিয়ে গেল, কোথায় গেল, কি ইনফরমেশন দিলে, এগুলো সব কিন্তু আমরা ঘরে বসেই জানতে পারি। এই যে স্যাটেলাইট গুলো ঘুরছে, সেই স্যাটেলাইট গুলো আবহাওয়ার খবর জানতে পারি, যে কোথায় কি আবহাওয়া হবে, কখন বৃষ্টি হবে না, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। আবহাওয়ার খবর জানতে পারি, যোগাযোগ ব্যবস্থা আছে, আমরা মোবাইলে ঘুরতে সবার সাথে কথা বলছি, বিভিন্ন জায়গার দূরের সাথেও আমরা কথা বলতে যোগাযোগ রাখতে পারছি, সেগুলো সব কিন্তু এই কৃত্রিম উপগ্রহের জন্য। তো শুধু চাঁদ থাকলে হবে না। চাঁদ হলে কি হবে? চাঁদটা শুধু ওখানে থাকবে, একবার অর্ধেক হবে, একবার থাকবে না, একবার বিভিন্ন শেপ করবে, ও কোনো কাজ কিন্তু লাগছে না। চাঁদে কবিতা হচ্ছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, কাজে কিন্তু লাগছে না। কৃত্রিম উপগ্রহ কিন্তু কাজে লাগছে। কৃত্রিম উপগ্রহ যেগুলো চারপাশে আমরা নিজেরা বানিয়ে আমরা যে পাঠিয়েছি, সেগুলো বিভিন্ন কাজে লাগছে। যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন বেতার সংযোগ, টিভি সংযোগ, সম্প্রসারণ, এগুলো সবকিছুর জন্য কিন্তু এই উপগ্রহগুলো লাগছে। তো সেই উপগ্রহ কয়েকটা নাম জানি। কি কি উপগ্রহ আছে? উপগ্রহগুলির মধ্যে এই যে আমরা যেগুলো বানাচ্ছি, সেই উপগ্রহগুলি হচ্ছে ইনস্যাট 1 উপগ্রহ। তারপর ধরো কল্পনা চাওলা নামে একজন বিজ্ঞানী ছিলেন। উনি এরকম কল্পনা চাওলা নামে একজন বিজ্ঞানী ছিলেন, মহিলা বিজ্ঞানী। উনি এরকম স্পেসে গেছিলেন, গিয়ে ওখানে চারপাশে ঘুরে যখন ফেরত আসছিলেন, রকেট করে যখন ফেরত আসছিলেন, তখন ঠিক পৃথিবীতে ছোঁয়ার আগেই সেই রকেটটা ভাস্ট করে যায়। ভাস্ট হয়ে যাওয়ার ফলে উনি সেখানে মারা যান। উনার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে কল্পনা। আর কি এডুসেট আছে, IRS আছে। এরকম প্রশ্ন আসতে পারে, কিছু কৃত্রিম উপগ্রহের নাম করো। এডুসেট যেটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে পড়াশোনার জন্য, বিভিন্ন কমিউনিকেশন করার জন্য এডুসেট উপগ্রহ পাঠানো হয়েছে। IRS পাঠানো হয়েছে, কল্পনা নাম অনুসারে কল্পনা পাঠানো হয়েছে, ইনস্যাট 1, ইনস্যাট 2, এরকম বিভিন্ন টাইপের উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে বিভিন্ন প্রয়োজনে। ঠিক আছে, তাহলে আমরা উপগ্রহ সম্পর্কে জানলাম, গ্রহ সম্পর্কে কিছুটা জানলাম, আরো জানবো গ্রহ সম্পর্কে। উপগ্রহ সম্পর্কে জানলাম, উপগ্রহ কি? চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, আর আরো অনেক উপগ্রহ চারপাশে মানুষ বানিয়ে, আমরা নিজেরা বানিয়ে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে পাঠানো হয় আমাদের নিজস্ব প্রয়োজনে। সেগুলিকে আমরা দেখতে পাই? আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না। আর এই যে উপগ্রহগুলো কেন চাঁদের সাথে ধাক্কা খায় না? এত এত উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু চাঁদের সাথে ধাক্কা খাচ্ছে না কেন? কারণ এই উপগ্রহগুলি পৃথিবীর একদম কাছে দিয়ে যায়, একদম কাছে দিয়ে উপগ্রহগুলি
যেতে থাকে। যে কক্ষপথে যায় সেটাকে, যে পথে যায় সেটাকে আমরা কক্ষপথ বলি। পৃথিবীর একদম কাছের কক্ষপথ দিয়ে যায়। পৃথিবী থেকে সিগন্যাল নেয়, নিয়ে আর এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ছেড়ে দেয়। তাহলে এই যে উপগ্রহগুলি সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ, আর একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। তো চাঁদ দেখলাম, উপগ্রহগুলিকে আমরা দেখতে পাই না, কৃত্রিমগুলোকে তো আমরা দেখতেই পাই না। তাহলে আর কি দেখতে পাই? রাতের আকাশে আর কি দেখতে পাই? আর অনেক কিছু দেখতে পাই। তারাগুলো দেখবে কোনো সময় একটা ডিজাইন করে আছে। দেখো কি, কোনো সময় কোনো তারা হয়তো দেখা যায় এরকম কোশ্চেন মার্ক করে আছে, কোনো তারা মনে হয় এই দেখো বিভিন্ন ডিজাইন করে তারাগুলো আছে। এই যে গ্রহগুলি বিভিন্ন, এখানে গ্রহ থাকতে পারে, প্রচুর গ্রহগুলি। তারা তো অনেক দূরে দূরে, তারা তো মিটমিট করে দেখতে পাই না। গ্রহ যে আশেপাশে কাছে আছে, সেই গ্রহগুলি বিভিন্ন শেপ করে থাকে। এই যে শেপগুলো, সেগুলোকে বলা হয় গ্রহাণুপুঞ্জ বা কনস্টেলেশন। এই যে শেপ করে আছে, বিভিন্ন শেপ, সেটাকে বলা হয় কনস্টেলেশন। কোনোটা শিকারির মতো করে থাকে, মনে হয় যেন কেউ শিকার করছে। আগেকার দিনে যখন রাতের আকাশের নিচে সবাই বসে থাকতো, তখন খালি ভাবতো যে এই গ্রহগুলি সব একসাথে কি ধরনের শেপ হতে পারে, কোনটা কি শেপ হতে পারে। কোনোটা হয়তো শিকারির মতো, কোনোটা হয়তো কোশ্চেন মার্কের মতো। ধরো এরকম গ্রহগুলি এভাবে পরপর 3টে 4টে এরকম 7টা গ্রহ এরকম একসাথে থাকে। কোনোটা আবার ডব্লিউ করে থাকে, কোনোটা মনে হয় এরকম ডব্লিউর মতো আছে। তো এগুলো আগেরকার দিনের লোকরা এভাবে বসে বসে ভাবতো যে কি কি আছে। এখন তোমরাও কিন্তু রাতের আকাশে দেখতে পাবে বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন শেপ করে আছে, এক এক সময় এক এক ধরনের শেপ করে আছে। তাহলে এই যে শেপগুলোকে নিয়ে অনেক রাশি, অনেক কিছু কিন্তু আবিষ্কার হয়েছে। অ্যাস্ট্রোনমিতেই কিন্তু এগুলো নিয়ে সব আলোচনা হয়। অ্যাস্ট্রোনমিতে যে বইতে এগুলো নিয়ে সব লেখা আছে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি। তো এই যে শেপগুলো, এক একটার এক এক রকম শেপ, শেপের উপর নির্ভর করে বিভিন্ন রাশি হয়েছে। কোনোটা তুলা রাশি। তুলা রাশি মানে কি, তুলার মতো মনে হয় যেন তুলার দুদিকে তুলাগুলো কিরকম হয়, তুলা রাশি যেটা, সেটা মনে হয় যেন এরকম এভাবে এরকম করে তুলার মতো কিছু আছে, সেটাকে বলছি তুলা রাশি। তারপর ধরো ধনু রাশি, মনে হয় যেন ধনুকের মতো কিছু আছে, সেটাকে বলা হচ্ছে ধনু রাশি। বিভিন্ন যে রাশিগুলোর নাম দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এই শেপগুলোর উপর নির্ভর করে। এই যে সব গ্রহগুলি একসাথে মিলে বিভিন্ন শেপ করে, এটাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ বা কনস্টেলেশন। তো বিভিন্ন আকারের উপর নির্ভর করে এখন এটার উপর অনেক বিভিন্ন গল্প, কাল্পনিক গল্প আবিষ্কার হয়েছে। যে যে এই দেখো চামচের মতো দেখতে, চামচের মতো দেখতে মানে এই চামচ দিয়ে খেলে ভালো হবে, এই চামচ দিয়ে যদি তুমি খাও তাহলে তোমার মঙ্গল হবে, আর নাহলে মঙ্গল হবে না। এবং জানো, দিল্লির যন্তর মন্তর যে জায়গাটা আছে, সেখানে কিন্তু এরকম বিভিন্ন রাশি করে রাখা আছে, বিভিন্ন শেপ, বিভিন্ন রাশি। যে জায়গায় ধরো সূর্যের আলোটা ঠিক পড়ছে, বিভিন্ন সময়ে তো সূর্যের আলো বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সূর্যের আলো পড়ে। গেছো কি যন্তর মন্তর? দিল্লির যন্তর মন্তরে যদি কোনোদিন যাওয়ার চান্স পাও, নিশ্চয়ই যাবে, দেখবে সেখানে যেখানে সূর্যের আলোটা পড়ছে সেখানে এক একটা রাশির মতো করে লেখা আছে। তুলা রাশি, ধনু রাশি, মানে ধনুকের মতো একটা শেপ করে রাখা আছে। তো এগুলো কিন্তু আসলে কিছুই না। এই আজকে যেমন ধরো বিভিন্ন পেপারে লেখা থাকে তুলা রাশির আজকে এই হবে, ধনু রাশির আজকে এই হবে, এগুলো কিন্তু সব এমনি, এগুলো কোনো মিল নেই। এগুলো এগুলো একটা প্রাকৃতিক জিনিস। একটা অনেকগুলো গ্রহ একসাথে মিশে গ্রহাণুপুঞ্জ হয়। গ্রহাণুপুঞ্জ হওয়ার পর বিভিন্ন শেপ হয়। এখন মানুষ যখন জন্মগ্রহণ করে, ঠিক সেই টাইমে অ্যাস্ট্রোনমি ওরা দেখে যে ঠিক সেই টাইমে সূর্যের আলো ঠিক কোনটার মধ্যে গিয়ে পড়েছিল। যেই গ্রহাণুপুঞ্জের উপর গিয়ে পড়ছে সেটাকেই বলছে ও তাহলে সে রাশি, আর এই টাইমে এইখানে গিয়ে পড়েছে মানে ও তাহলে সে রাশি। এখন এই রাশির খারাপ হতে পারে, ওই রাশির ভালো হতে পারে, এগুলো সব ফালতু কথা। এগুলো কোনোদিন বিশ্বাস করবে না বিজ্ঞান, এগুলোকে কখনোই, এগুলো জাস্ট কুসংস্কার। অনেক কুসংস্কার এর উপর আছে। এই যে রাতের আকাশে যতগুলো গ্রহাণুপুঞ্জ দেখা যায়, হঠাৎ কোনো তারা পড়ে যাচ্ছে, মানে কুসংস্কার। কিছু নাম বলো, গল্প বলো, নাম বলো, যেটা বলবে সেটা সত্যি হয়ে যাবে, এগুলো সব কিন্তু কুসংস্কার। তা আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ি, বিজ্ঞান নিয়ে ভাবি, তারা কিন্তু কখনোই এই কুসংস্কারকে আমরা বিশ্বাস করি না। এগুলো প্ল্যানেটেরিয়াম, মানে একটা প্ল্যানেটগুলো, অনেকগুলো প্ল্যানেট একসাথে মিলে, অনেকগুলো গ্রহ একসাথে মিলে গ্রহাণুপুঞ্জ সৃষ্টি করে আছে। তোমরা যদি প্ল্যানেটেরিয়াম যাও, কলকাতা বিরলে প্ল্যানেটেরিয়াম যাও বা অন্য কোনো, তখন কিন্তু এই বিভিন্ন গ্রহগুলি দেখতে পাবে। সায়েন্স সিটিতে গেলে এরকম বিভিন্ন গ্রহের আকার দেখতে পাবে। তাহলে
কি কি আছে এবার দেখি, গ্রহাণুপুঞ্জ কি কি আছে। প্রথম যেটা সপ্তর্ষি মন্ডল দেখি, সপ্তর্ষি মন্ডল যেটা 7টা গ্রহ একসাথে শেপ করে থাকে, 7টা গ্রহ একসাথে একটা শেপ করে থাকে। যখন দেখা যায়, এই দেখো 7টা গ্রহ ছবিতে দেখা যাচ্ছে একসাথে পরপর উজ্জ্বল 7টা গ্রহ, এছাড়াও আরো অনেক গ্রহ থাকে কিন্তু 7টা উজ্জ্বল থাকে সবসময়, এই জন্য এইটাকে বলা হচ্ছে কোশ্চেন মার্কের মতো। আবার দেখো এটাকে যদি আমি অন্যরকম ভাবে ভাবি, একটা চামচের মতো মনে হবে একটা চামচ। এটাকে দেখে একটা কুসংস্কার করতেই পারে, রচনা করেছে, এবং আগেকার দিনে তাই হতো যে এই ধরনের চামচে যদি তুমি জল খাও তাহলে তোমার সব দশা চলে যাবে। চাঁদের দশা লেগেছে বা রাহুর দশা বা কেতুর দশা, তুমি যদি এই ধরনের চামচ, একটু বাঁকানো এরকম চামচের মতো লাগছে, দেখো এটাকে দেখতে এরকম লাগছে, এরকম বাঁকানো চামচের মতো লাগছে, মনে হচ্ছে কেউ চামচ দিয়ে কিছু খেতে পারবে। তো আগেরকার দিনে কিন্তু ভালো হওয়ার জন্য, যাতে সব মঙ্গল হয়, সব ভালো হয়, এই জন্য এই চামচ দিয়ে জল খেত, দুধ খেত, ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হতো। এগুলো জাস্ট কুসংস্কার, আর কিছু না। আসলে এই গ্রহাণুপুঞ্জগুলি একসাথে এভাবেই থাকে, ওরা সবসময়, এদের মধ্যে মহাকর্ষ বল এরকম যে এরা সবসময় এই শেপেই থাকবে, মহাকর্ষ বলের জন্য কিন্তু এরা এই শেপেই থাকবে, চামচের শেপে। আবার ধরো আমি যদি চামচ না ভেবে এটাকে আমি কোশ্চেন মার্ক ভাবতে পারি, যে এরকম একটা এখানে তারা আছে, এখানে নিয়ে এরকম একটা কোশ্চেন মার্ক, মানে এখানে তারা আছে এরকম নিয়ে এরকম একটা কোশ্চেন মার্ক ভাবলাম, এখানে 3টে 4টে 5টা 6টা, এখানে একটা 7টা, কোশ্চেন মার্ক ভাবতেই পারি যে না আমি এটা চামচ ভাববো না, আমি এটাকে কোশ্চেন মার্ক ভাববো, এবং যেখানেই যাচ্ছে সেখানে মনে হবে যেন কোশ্চেন মার্কের মতো হয়ে রয়েছে। আবার একটা জিনিস খেয়াল করবে যে সবসময় হয়তো এই 7টা দেখা যায় না, কিন্তু তুমি যখন রাতের আকাশে তাকাবে 4টা দেখা যায়, এছাড়া একটা ছোট্ট তারা ভীষণভাবে জ্বলজ্বল করতে থাকে, সেটাকে বলা হয় ধ্রুব তারা বা পোল স্টার। এরকম ধরো কোশ্চেন মার্ক যেটা আছে, সেই কোশ্চেন মার্কের সাথে এক লাইনে, সবসময় এক লাইনে এরকম একটা পোল স্টার বা ধ্রুব তারা সবসময় এক লাইনে থাকে। এই দেখো পোল স্টার ছবিতে দেখা যাচ্ছে, পোল স্টার সবসময় একটা এক লাইনে থাকে। তো চামচ না ভেবে, আসলে লাইনটাকে যোগ করেছে বলেই মনে হচ্ছে চামচ, চামচ না ভাবে আমি ধরো মাঝখানের লাইনটাকে আমি যোগ করব না, যোগ না করলে এটা কোশ্চেন মার্কের মতোই দেখাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, যে এই যে কোশ্চেন মার্কের মাথাটা, এটা সবসময় পোল স্টারে দিক করে থাকে, এটাও কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। সূর্য যেমন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, আর পোল স্টার তো নির্দিষ্ট জায়গায়, ও কিন্তু ঘোরে না, ও একটা নির্দিষ্ট যে স্টার, এটা তো স্টার, এটা নক্ষত্র, নক্ষত্র তো ঘুরবে না, ঘোরে কে, গ্রহরা ঘোরে। তো পোল স্টার একটা নির্দিষ্ট ধ্রুবতা, তার চারপাশে এই যে সপ্তর্ষি মন্ডল বা এই গ্রহাণুপুঞ্জগুলি ঘুরতে থাকে, বিভিন্ন স্টারের চারপাশে কিন্তু গ্রহাণুপুঞ্জগুলি ঘুরতে থাকে। তাহলে এই যে মাথাটা সবসময় ধ্রুবতারাকে দিক করে ঘুরতে থাকে পূর্ব থেকে পশ্চিম দিকে। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, গ্রহাণুপুঞ্জগুলি সবসময় পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে থাকে। তাহলে এখন ধরো এই ঘুরতে ঘুরতে পোস্টার তো একই জায়গায়, ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে এসছে, আবার কোনো সময় ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে এসছে, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, আবার কোনো সময় ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে এসছে, তখন কোশ্চেন মার্ক হবে এরকম উল্টো। দেখো ছবিতে দেখা যাচ্ছে এরকম কোনো সময় এভাবে হয়ে আছে, কোনো সময় কিন্তু এই যে মাথার যে তারাটা, মাথার যে গ্রহটা, সেটা সবসময় পোল স্টারের দিকে, ধ্রুব তারার দিকে সবসময় দিক করে থাকবে। তাহলে এটা হচ্ছে সপ্তর্ষি মন্ডলের ব্যাপার। 7টা ঋষি যেন মনে হয় এক লাইনে বসে আছে, সপ্তর্ষি মন্ডল। এটাকে আবার গ্রেট বিয়ারও বলা হয়, গ্রেট বিয়ার, মনে হয় যেন কোনো বিয়ারের একটা পা মাথা আছে এরকম মনে হয়। অনেকে আবার চামচ ভাবে, যেটা চামচের মতো লাগে। তো একে যার মনে যেরকম মনে হয় সেটা হচ্ছে, আসলে 7টা ঋষি মনে হয় যেন 7টা ঋষি পাশাপাশি বসে ধ্যান করছে, পোল স্টারের দিকে তাকিয়ে ধ্যান করছে, তাই জন্য এটাকে বলা হয় পোল স্টার। হ্যাঁ ফোন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমি রাজদীপ বলছি। রাজদীপ ভট্টাচার্য, হ্যাঁ বলো। আমার দুটো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোন স্কুল থেকে বলছো? আচ্ছা বলো, একটু সাউন্ডটা কম আসছে একটু।
প্রথমটা হলো হ্যাঁ। চাঁদের মতো শুক্র গ্রহ কেন চাঁদের মতো দেখা যায় অনেক সময়? আসলে সূর্য গ্রহণ যেটা হয়, হ্যাঁ, শুক্র তারা কেন বলা হয়? শুক্রকে কেন শুক্র তারা বলা হয়, শুকতারা বলা হয় না? চাঁদের মতন কেন দেখায়? আমরা অনেক দূরে থাকে তো, শুক্র গ্রহ তো অনেকটা দূরে, তাই জন্য এটাকে চাঁদের মতো মনে হয়। কারণ দেখো পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে তো, আবার পৃথিবীর পরে শুক্র, তাই জন্য এটাকে দূরে তো এই জন্য ছোট দেখায়, চাঁদের মতো দেখায়, বুঝেছ? আর বৃহস্পতি তো আরো দূরে, আরো দূরে, ওদেরকে আরো দেখতে পাই না, আরো ছোট দেখায়। আরেকটা হলো হ্যাঁ, লুব্ধক কি? লুব্ধক হচ্ছে সিরিয়াস, আমি আসছি। এটাও পোস্টারের মতো একটা তারা। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ রাজদীপ তোমাকে। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, ধন্যবাদ রাজদীপ। খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করলো যে শুকতারাকে তাহলে একই রকম দেখা যায় কেন, আর চাঁদের মতো দেখা যায় সবসময়। আমরা কি ঘরের মধ্যে বসে দেখতে পাই? রাতের আকাশে কিন্তু আমরা শুক্র গ্রহকে কিন্তু সেরকম চাঁদের মতো অত বড় কি দেখতে পাই? এটা অনেক দূরে থাকে ওরা। চাঁদ তো পৃথিবীর কাছে, পৃথিবীর পরের কিন্তু শুক্র, ঠিক আছে? তাহলে এদেরকে আমরা রাতের আকাশে দেখতে পাই। হ্যাঁ, যেটা বলছিলাম পোস্টার, ও আবার রাজদীপ আরেকটা প্রশ্ন ছিল সিরিয়াস বা পোস্টারের মতো একটা তারা হচ্ছে লুব্ধক, সেটা আমরা আসছি। লুব্ধক জিনিসটা কি? তাহলে এখানে পাচ্ছি সপ্তর্ষি মন্ডল, এটা গ্রেট ব্রিয়ারের মতো দেখতে, এটাকে বলা হয়। এই ধ্রুবতারাটা, এই যে পোলস্টারটা, এটা কিন্তু দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যায় না। এই যে যে ওটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ থেকে কিন্তু ধ্রুবতারাটাকে দেখা যায় না। আর এই যে চাঁদ তো পৃথিবীর কাছাকাছি আছে, এই জন্য চাঁদটাকে আমরা দেখতে পাই। কিন্তু যদি অনেকটা দূরে থাকতো, বা শুক্র এরা তো অনেকটা দূরে, কিন্তু সবসময় এদেরকে অতটা বড় করে দেখা যায় না। অনেক দূরে থাকলে মনে হয় যেন অনেক ছোট আছে। তাহলে লুব্ধক কেউ জিজ্ঞেস করলো। আর এই সপ্তর্ষি মন্ডল আমরা বুঝলাম, এটা উর্সা মেজর বলে, এটাকে বলা হয় উর্সা মেজর। সপ্তর্ষি মন্ডলটাকে বলা হয় গ্রেট বিয়ার বলা হয়, বিয়ারের মতো মনে হয় অনেক সময় উর্সা মেজরও বলা হয়, ঠিক আছে? তাহলে সপ্তর্ষি মন্ডল, এটা গরমকালে, গ্রীষ্মকালে কিন্তু সপ্তর্ষি মন্ডলটা দেখা যায়। পরেরটাতে আসো, যে সপ্তর্ষি মন্ডল ছাড়া আর কি আছে? আর এরকম আরো অনেক গ্রহাণুপুঞ্জ আছে। পরের গ্রহাণুপুঞ্জতে আসি, সেখানে বুঝতে পারবে যে লুব্ধকটা কি। পরের গ্রহাণুপুঞ্জ যেটা, সেটা হচ্ছে কালপুরুষের মতো দেখতে। এই দেখো ছবিটাতে দেখা যাচ্ছে কালপুরুষ, মনে হয় যেন কোমরে তিনটে গ্রহ একসাথে আছে, মনে হচ্ছে যেন এটা বেল্ট পরে আছে, ঠিক আছে? মাথা, ওটা উপরেরটা হচ্ছে মাথা, নিচে হচ্ছে দুটো পা, এরকম বেল্টের মতো পরে আছে মাঝখানে, সেটাকে বলছে কালপুরুষ। পরের ছবিটাতে দেখো, পরের ছবিটাতে আরো ভালো করে দেখা যায় যে একদম মনে হয় যেন কোন একটা শিকারী ধনুক নিয়ে, কোন একটা শিকারী যেন ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছে, ওর কোমরে বেল্ট লাগানো আছে। এই যে এই ছবিটাতে দেখো একজন শিকারী। আসলে এরকম অনেকগুলো গ্রহ আছে, আমরা সবকটাকে দেখতে পাই না, শুধু যেগুলো উজ্জ্বল সেই গ্রহগুলিকে আমরা দেখতে পাই। মাঝখানের তিনটাকে আমরা দেখতে পাই, এরকম মাঝখানের তিনটে, মাথার মধ্যে দুটো, আর পায়ের মধ্যে এরকম দুটো। তো মনে হয় যেন একজন শিকারী এরকম মাঝখানে বেল্ট পরে শিকার করতে গেছে। আর লুব্ধক, রাজদীপ যেটা বললো, লুব্ধক হচ্ছে ওই যে শিকারীর যে ধনুকটা, সেই ধনুকের মাঝখানে যে বড় গ্রহ একটা উজ্জ্বল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লুব্ধক বা সিরিয়াস। এই যে কালপুরুষ কিন্তু সবসময় একটা সিরিয়াসের দিকে মুখ করে থাকে, সবসময় একটা সিরিয়াসের দিকে মুখ করে থাকে। এই যে এই বেলটার সাথে ওখানে যেমন ছিল পোলস্টার, কোশ্চেন মার্ক যেটা, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক বা গ্রেট বিয়ার বা সপ্তর্ষি মন্ডল, ওর মাথাটা সবসময় পোস্টার বা ধ্রুবতারার দিক করে থাকতো, তাই জন্য ওটাকে ধ্রুবতারা বলছি। আর এটা হচ্ছে সিরিয়াস বা লুব্ধক, যেটা রাজদীপ বলল, এটাই হচ্ছে লুব্ধক। যখনই ঘুরবে এই লুব্ধকের চারপাশে একটা দিক করে থাকবে। তো ধ্রুবতারার কাজ কি?
ধ্রুবতারা কিন্তু সবসময় একটা জায়গায় থাকে। এই জন্য কোনো জাহাজে যদি কেউ হারিয়ে যায়, ধরো একটা জাহাজ সমুদ্রের মধ্যে, সমুদ্রে যখন মাঝখানে যাওয়া হয়, যায় জাহাজরা, তখন তার আশেপাশে কিচ্ছু দেখতে পায় না, দেখলেও চিনতে পায় না কোথায় পার, কোথায় কি, কিচ্ছু কিন্তু দেখা যায় না। কিন্তু চেনে কি করে যে কোন জায়গায় আছি, কোথায় আছি? ওরা কিন্তু ধ্রুবতারা দেখে বুঝতে পারে যে কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক। ধ্রুবতারা দেখে কিন্তু ওরা বুঝতে পারে। ধ্রুবতারা কোনো সময়, তুমি যে কোনো দিন রাতের আকাশে যাও, আকাশে গিয়ে দেখো, দেখবে ধ্রুবতারাকে আগের দিন যে আকাশ, যে জায়গায় দেখেছিলে আকাশে, সেই জায়গাতেই থাকবে, প্রত্যেক দিন সেই জায়গাতে থাকবে। এবং রাত্রে হলেই সেই জায়গাতে ওকে দেখা, যদি মেঘ না থাকে। মেঘ থাকলে তো আমরা কিছুই দেখতে পাই না, কোনো মহাজাগতিক বস্তুই দেখতে পাই না, চাঁদকেই দেখতে পাই না। তাহলে যে কোশ্চেন মার্কের মতো, প্রশ্নবোধক চিহ্নের মতো যেটা ছিল, সেটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, সেটাকে গ্রেট বিয়ারও বলা হয়। আর এই যে কালপুরুষ, এটাও একটা গ্রহাণুপুঞ্জ, এটাও একটা নির্দিষ্ট দিক করে থাকে, সেটা হচ্ছে লুব্ধকে দিক করে থাকে। এরপরে আসি আমরা আরেকটা গ্রহাণুপুঞ্জ। তারপরে গ্রহাণুপুঞ্জ হচ্ছে ক্যাসিওপিয়া। এটা গেল শিকারের মতো মনে হচ্ছে, শিকারের মতো দেখতে। পরেরটা হচ্ছে ক্যাসিওপিয়া, এটা হচ্ছে ডব্লিউর মতো, কিছু তারা এরকম থাকে, ডব্লিউর মতো বা এম এর মতো, এরকম ডব্লিউর মতো থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বা এটাকে যদি উল্টো দেখি, সেটা হচ্ছে এম এর মতো। এই দেখো ছবিতে দেখা যাচ্ছে, ডব্লিউর মতো মনে হয়। এটা খুঁজে বের করবে কোথায় আছে। সারা আকাশ খুঁজলে কোনো সময় দেখা যায়, কোনো সময় দেখা, এটা সাধারণত এই যে ডব্লিউর মতো দেখা যায়, বা যদি উল্টো দিক থেকে দেখো, এটাকে এম এর মতো দেখা যায়, এটাকে বলা হয় ক্যাসিওপিয়া। এটাকে বলা হয় ক্যাসিওপিয়া। এটা শীতকালে দেখা যায়, সাধারণত শীতকালে প্রথম দিকে, ধরো রাত্রে সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে। আবার ওই যে কালপুরুষও কিন্তু শীতকালেই দেখা যায়। শীতকালে তো আসলে আকাশটা পরিষ্কার থাকে, মেঘ ফেক তো থাকে না। এখন যেমন আকাশে প্রায় দেখা যায় মেঘ আছে, মেঘের জন্য কিছুই দেখা যায় না। শীতকালে তো আকাশ পরিষ্কার থাকে। তাই শীতকালে যখন ঠিক সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে কিন্তু এগুলো দেখা যায়। এই বিভিন্ন শেপের গ্রহাণুপুঞ্জগুলোকে দেখা যায়। এটাকে বলা হচ্ছে ক্যাসিওপিয়া, এটা ডব্লিউ বা এম এর মতো। তো এই বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন শেপ করে থাকে। এগুলোর উপর বিভিন্ন গল্প, বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে, যে আজকে ক্যাসিওপিয়া দেখা গেছে, আজকে কালপুরুষ দেখতে পেয়েছি, আজকে তার মানে আজকে এই হবে। অনেক কুসংস্কার এর সাথে রিলেটেড। আসলে এগুলো সবই কুসংস্কার। এগুলো একটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক মহাজাগতিক বস্তু একসাথে হয়ে একটা শেপ করেছে, এগুলো আর কিচ্ছু না। এই যে তারপর তোমার বিভিন্ন গ্রহের জায়গা, বিভিন্ন সাইড, এই যে এখানে এইটা যদি দেখা যায়। আবার ধূমকেতু নিয়ে অনেক কুসংস্কার আছে এখানে, সেটা আমি সামনের ক্লাসে নিশ্চয়ই বলবো ধূমকেতু সম্পর্কে। আজকে পুরোটা কমপ্লিট করতে পারলাম না, কারণ অনেক কিছু জানার আছে আমাদের আকাশ সম্পর্কে। আজকে এইটুকুনি কি বললাম আমরা। আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? গ্রহ, উপগ্রহ কি জিনিস, কৃত্রিম উপগ্রহ কি, প্রাকৃতিক উপগ্রহ কি, আবার বিভিন্ন গ্রহগুলি যে গ্রহাণুপুঞ্জ করে থাকে সেগুলো কি শেপ করে, সেই শেপের উপর নির্ভর করে বিভিন্ন রাশি আছে, সেই রাশিদের উপর অনেক কুসংস্কার আছে, চাঁদের উপর অনেক গল্প, অনেক কবিতা গান আছে। তো এগুলো হচ্ছে শুধু আসলে অনেকে এই যে কুসংস্কারগুলো কি আমরা জানি না বলেই আমরা কুসংস্কার করি, অনেক কিছু জানি না, তাই জন্য আমরা ভাবি, ভয় পাই কোনো কিছুতে, যে এটা হলে এটা হবে, এরকম ভাবি। সুতরাং এই প্রাকৃতিক জিনিসগুলো আমাদের জানতে হবে এবং বৈজ্ঞানিকভাবে ভাবতে হবে। আজকে এটুকুই থাক। সামনের ক্লাসে আরো অনেক কিছু সৌরজগৎ সম্পর্কে জানতে হবে, অনেক কিছু আছে জানা আকাশ সম্পর্কে। সামনের ক্লাসে আবার দেখা হবে।